নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল ৮টা মতো। মেয়েকে তুলে এনে ওকে খাইয়ে দিয়েছি একটু ওর নিউট্রিগ্রো। তারপরে ওর পাপার জন্য তৈরি করে নেব একটু ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আজকে একটু ডিমটা ভেজে দেবো। ডিম ভাজা দিয়ে ও মুড়িটা খেতে পছন্দ করে। আর ওর পাপা খেলে দেখলে মেয়েও কিন্তু খাওয়ার জন্য বায়না করবে, সেই জন্য মেয়েকে এবং ওর পাপাকে ভেজে দেবো। বাদ বাকিদের জন্য পরে ভাজলেও চলবে, আগে এই অফিসার দুটোকে ভেজে দিয়ে ছেড়ে দিতে হবে। তো যাই হোক, আমি এখন ডিমটাকে সুন্দরভাবে ভেঙে নিয়ে তাতে একটু পেঁয়াজ এবং লঙ্কা কুচিটা দিলেও হতো, কিন্তু লঙ্কা কুচিটা দেবো না, ওর পাপাকে এমনি মেয়ের মতো করে ভেজে দেবো। তো এতে যদি একটু কাঁচা দুধ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা স্বাদ আবার একটু মিষ্টি মিষ্টি লাগে, দারুণ লাগে খেতে। তবে ওরা কেউ পছন্দ করে না, সেটা আমার আবার খুব ভালো লাগে, সেই জন্য এমনিই দিয়ে দেবো। প্রথম প্রথম আমি না ডিম ভাজা করতে পারতাম না, তারপরে আমি এখন মোটামুটিভাবে পারি। তবে ওরা না কি সুন্দরভাবে একে একেবারে উল্টিয়ে ফেলে, আমি সেটা পারি না, একটু কাটাছেঁড়া হয়ে যায়, কিন্তু মোটামুটিভাবে পারি। আমাদের বাড়ির বেশিরভাগ সদস্যই কিন্তু কাঁচা কাঁচা একটু ভাজা খেতে পছন্দ করে, মানে কাঁচা কাঁচা ডিমের ভাজাটা ওরা খুব বেশি পছন্দ করে। তবে আমি আবার কাঁচা ভাজাটা খেতে পারি না, কিরকম একটা গন্ধ করে। আর ওর পাপাও সেরকম ভাবে পারে না, মেয়েকে তো কাঁচা ভাজা দেওয়াই হয় না। তো বাদ বাকি যে সদস্যরা রয়েছে, যেমন ভাই, ছোট বোন এবং মেজো বোন, ওরা কিন্তু সবাই কাঁচা কাঁচা ভাজা খেতে পছন্দ করে। তবে ওর পাপাকে দেখেছিলাম একবার দুবার একটু ডিমের পোচ করে খেতে। তো দুটো ডিম আমার ভাজা হয়ে গেছে এখানে, ওদের একটু খেতে দিয়ে দেবো, তারপরে বাদ বাকিদের জন্য ভাজবো। এখন বাজে বেলা 10টা মতো। আর এই বাইরের এই গাছটিতে দেখুন কি সুন্দরভাবে এই ফুলটি ফুটে রয়েছে। আমরা যখন ময়নাতে থাকতাম তখন এই গাছগুলোকে কিনে কিনে লাগাতাম। তবে গ্রামাঞ্চলে এই গাছগুলো একটি যদি হয়ে যায় কোনো কারণে, তারপরে আর এই গাছগুলোকে আর কাউকে যত্ন করে লাগাতে হয় না, এমনিই সুন্দরভাবে সেটা বেড়ে উঠতে থাকে। মেয়ে এদিকটাতে শিউলি ফুলগুলো নিয়ে পুজো করছে। তো পুজো করার নিয়ম ও আমার ঠাকুমাকে দেখেছে যে প্রথমে এরকমই হরিমঞ্চর মাথায় ফুলগুলো দেয়, তারপরে হচ্ছে আস্তে আস্তে গরুরকে দেয়, তারপরে এই মন্দিরে বাদ বাকি যে টব রয়েছে বা এমনি ওই হরিমঞ্চর পায়ের দিকটায় দিয়ে থাকে। তো সেটাই দেখে ও সেটাকেই অনুসরণ করছে। শিউলি ফুলগুলো দেখে মনে হয়ে গেল যে শিউলি ফুল এমনি শরৎকালের তো একটি চিহ্ন রয়েছেই, শিউলি ফুল দেখলেই আমাদের মা দুর্গার কথা প্রথমে মনে হয়। তবে আরও যেটি মনে হয় সেটি হচ্ছে, এরকম শিউলি ফুল দিয়ে আমরা কার্তিক মাসে, মানে এই দুর্গাপুজোর পরে, আর মানে লক্ষ্মী পুজোরও পরে সম্ভবত, ওই কালী পুজো বা ভাইফোঁটার সময়টা আর কি, মানে 1 মাস ধরে আমরা এরকম শিউলি ফুল কুড়িয়ে, তারপর বিকেলবেলা যে ফুলগুলো ফুটতো বা রাত্রি থেকে আমরা ফুল টুল জোগাড় করতাম, ভোরবেলা থেকে ফুল টুল চুরি করে এর বাড়ি ওর বাড়ি, হ্যাঁ, কার বাড়িতে কি ফুল রয়েছে এগুলো চুরি করে শিব ঠাকুরকে গর্ত করে মাটিতে একটা জায়গা করে দিয়ে তার চারপাশে সুন্দর করে 7 রকম 8 রকম ফুল দিয়ে আমরা সারিবদ্ধভাবে কিন্তু সাজিয়ে পুজো করতাম, এবং শেষের দিনে পুজোটা 1 মাস ধরে কিন্তু আমরা ব্রত করে পালন করতাম। তারপরে যখন শেষের দিনে পুজোটা হতো, অনেক রকমের পিঠে পুলি প্রসাদ সব রকমের করে কিন্তু সুন্দর করে শাড়ি টাড়ি পরে আমরা করতাম। তবে সেটা অনেক ছোটবেলার কথা, যখন তারপরে 9 10 বা 11 12 একটু বড় হলাম, তারপর থেকে আর এইসব পুজো ব্রত ভক্তি সবকিছু কোথায় যেন উড়ে গেল, আর সেগুলো করা হয় না বা আর কাউকে করতেও দেখি না। এখন বাজে বিকেল 4:30। ওর মাসি ঝিয়ারি বসে পড়েছে একটু নেল পলিশ পরার জন্য। তো নেল পলিশ পরার জন্য ওর মাসি প্রথমে পরছিল, সেটা দেখে ও একটু বায়না করলো নেল পলিশটা পরবে বলে। ওকে আমি অনেকদিন ধরেই নেল পলিশ পরাইনি, তার কারণ ও হাতকে মুখে দেয়, সেই জন্য এক্ষুনি পরিয়ে দিলে এক্ষুনি হাত মুখে দিয়ে সেটাকে একেবারে নষ্ট করে দেবে, তার থেকেও বড় কথা পেটের মধ্যে যাবে। ঠিক আছে, চুলগুলি নিয়ে করছি, গরম লাগবে আমাকে। দিবে তোকে আজকে দাদা যদি বকে, নখ পালিশ কি করতে পড়তিস তুই, তো খাবি একটু পরে। ডানাতেও করছে না, নখ পালিশটাকেই খাবে, ওই বাঁ হাতে যেটা পড়ছে সেটাই খাবে। দেখি হাতটা রাখো, দেখি রাখো, দেখি হাতটা কেমন লাগছে দেখি, বাম হাতটা। বাহ 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 বাহ,
খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। হুম, মুখে হাত দিবি নি, ফেলবো এটা, মুখে হাত দিবি নি, তাহলে তুলে দেবো পট করে, এক্ষুনি রিমুভার দিয়ে তুলে দেবো সালাকে। ঠিক আছে, আমি সেদিন তুলছিলি নকপালি হাতে, সে তুলা দিয়া সেই জল দিয়া তুলছি। যখন পুজো আসে তখন এরকম অনেকেই আসে মেহেন্দি, নেল পলিশ এটা সেটা করে পাড়ার যারা আসে পড়ার জন্য। চলুন একটু ছাদ থেকে ঘুরে আসি। গাছগুলো দেখুন একেবারে থমথমে হয়ে রয়েছে, গরমও পড়েছে ভীষণ। বৃষ্টিটা কাটতে না কাটতেই যেন আবার সেই গরমকালের মতো ভীষণ গরমটা পড়েছে। তো এই সময়টা গাছগুলো একেবারে মনমরা হয়ে যেন রয়েছে, এখনো সেরকমই ভাবে মানে অন্ধকার হয়ে যায়নি, সবে সবে সূর্যটা ডুবেছে। দেখুন আকাশে এখনো সূর্য যে ডুবে মানে সবে সবে ডুবেছে, এখনো তার যে আভাটি রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সেই জন্য আমি একটু গাছগুলোতে জলও দেবো এবং দেখেও যাব কি অবস্থা, কারণ সকালে দেখে গিয়েছিলাম মোটামুটিভাবে খুব সুন্দরভাবেই ছিল, তারপরে আবার এতবেলা এসে দেখি কিরকমই একটা হয়ে গেছে। দেখুন জল পায়নি কিছু না, আর এরকমই গরমের মধ্যে আছে, খুবই কষ্ট হচ্ছে। গাছগুলোতে এবার একটু জল দিয়ে দেবো, তাহলে যদি একটু সতেজ হয়ে যায় তো যাবে। গরমটা এত পরিমাণে পড়েছে যে মনেই হচ্ছে যে পুজোর সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে। তো পুজোর সময় সেরকমই জামা কাপড় বেশি কিনে লাভ নেই, তো রেনকোট কিনলে বরং মনে হয় ভালো কাজে লাগবে, কারণ পুজোর সময় হয়তো রেনকোট পরে ঠাকুর দেখতে যেতে হতে পারে। গাছগুলোতে সবে সবে কুঁড়িও এসেছিল অনেকগুলো, এই গরমে কি জানি কি হয়। চলুন এবার গাছগুলোতে ঝটপট করে একটু জল দিয়ে দেওয়া যাক। গাছগুলো আমাকে আশীর্বাদ করবে আমি গাছগুলোতে এসে জল দিয়ে যাচ্ছি, কারণ এই গরমে যাদের একটু জল দেওয়া হবে তারাই যেন একটু শান্তি ফিরে পাবে। মানুষের মতো গাছগুলোরও কত কষ্ট, এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। মানুষ তো তবু চাইলে গায়ে একটু জল নিতে পারে, তারা তো চাইলেও জল টল নিতে পারে না। সেই জন্য আমি তাদের গোড়ায় জল দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের গায়েও একটু করে জল দিয়ে দিচ্ছি। পাতাগুলো একেবারে যেন ঝিমিয়ে গেছে। ব্যাস, মোটামুটিভাবে আমার জল দেওয়া কমপ্লিট। চলুন এবার নিচের দিকে যাওয়া যাক। রাত্রে রান্নার জন্য জোগাড় যন্ত্র প্রায় কমপ্লিট, মা বাইরে উনুনটা ধরিয়ে দিয়েছে, উনুনে ভাত হচ্ছে। মাকে বললাম যে গ্যাসেই রান্না করে নাও, মা বলছে যে বাইরে যেই টুকটাক করে বাতাস হচ্ছে সেটাতে বরং ভালোই লাগছে, গ্যাসে ওই ভেতরে বসে বসে রান্না যেন ঠিকঠাক পোষাচ্ছে না। তো সেই জন্য আমি এদিকটাতে একটু সবজি কেটে নিয়ে আমি এদিকে রান্না বান্নাটা একটু চাপিয়ে দিলাম, মা ওদিকে ভাতটা করছে। মা বলছে যদি ভাতটা হয়ে যায় তাড়াতাড়ি, তারপরে এখানে যেটা থাকবে সেটাকে যদি সম্ভব হয় বসিয়ে দেবে। দুটো তরকারি হবে, আমি প্রথমে একটা তরকারি কেটে নিয়েই তরকারিটা চাপিয়ে দিচ্ছি, তারপরে এটা হতে হতে বাকিটা কেটে নেব। এই তরকারিটা হবে, এটা হচ্ছে একটু বরবটি, আলু আর কুঁদরি, এটা একটা চচ্চড়ি হবে। আমি নর্মালভাবে একটু কাঁচা লঙ্কা আর একটু ফোড়ন আর পেঁয়াজ দিয়েই রান্নাটা করব। তারপরে হচ্ছে একটু আদাটাও দেবো, আদাটার ফ্লেভারটা থাকলে ভালো লাগে। গরমের মধ্যে যতটা সাদা সাপটা তরকারি খাওয়া যায় ততটাই ভালো। একটু সবজিও খেতে হবে, অথচ সাদা সাপটাভাবে খেলে সেটা শরীরের পক্ষে খুবই উপকারী। সেই জন্য গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কার কোনো কিছু রাখিনি, একেবারে কাঁচা লঙ্কার তরকারিই হচ্ছে। এমনিতেও আমাদের বাড়িতে সবসময় কাঁচা লঙ্কার তরকারিই হয়। এবার একটু হলুদ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এতে জল দিয়ে দেবো, তারপরে বাদবাকি সবজিগুলো কাটবো। ব্যাস, মোটামুটিভাবে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে একটু নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দিলেই এটা কাজ কমপ্লিট। তারপরে আস্তে আস্তে করে হতে থাক। জল দিয়ে দিয়েছি, এবার এটা সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেবো, আস্তে আস্তে করে ফুটতে থাকুক। ভেবেছিলাম এই তরকারিটা চাপিয়ে দিয়ে তারপরে হচ্ছে এগুলো কাটবো, তারপরে হঠাৎ করে ঠাকুমা এসে বললো যে কি কাটতে হবে, দিলে কেটে দেবো। তো ঠাকুমা ফটফট করে এগুলো কেটে দিল।
ঠাকুমা হচ্ছে সবজি কাটায় এক্সপার্ট। ঠাকুমা এবং মা দুজনেই খুব তাড়াতাড়ি সবজি কাটতে পারে, তাদের 3-4টে তরকারি কাটা হয়ে যাবে, তারপরেও আমি একটা একটা তরকারি নিয়ে নাড়াচাড়া করতে থাকি। তো যাই হোক, ঠাকুমা কেটে দিল, এগুলোকে একটু হালকা করে কষিয়ে নেব। এদিকটাতে হবে হচ্ছে ঢ্যাঁড়স এবং আলুর একটা তরকারি। এই গরমে ঢ্যাঁড়স এবং আলুর একটা সিম্পল ঝোল এতই ভালো লাগে খেতে, কি বলবো। ঢ্যাঁড়সের চচ্চড়ি সবসময় ভালো লাগে না, তবে ঢ্যাঁড়সের এই ঝোলটি মাঝে মাঝে হলে বা এই গরমে হালকা হালকা বেশ একটু ঝোলটা হবে, দারুণ লাগে খেতে। একেবারে সাদা সাপটা ঝোল করব কিন্তু আজ। তবে এই তরকারিটা আমার থেকে আমার মা অনেক বেটার করে। তবে মা যেহেতু ওখানে ভাতটা রান্না করছে, সেই জন্য আমি এদিকটাতে কাজটি কমিয়েই রাখছি। এই গরমে কার ভালো লাগে বলুন তো উনুনের সামনে বা আগুনের তাপে বেশিক্ষণ বসে থাকতে? সবাই চায় একটু মুক্তি পেতে। এই সময়টা যেন শুধুমাত্র ফ্রিজের সামনে যখন জিনিসপত্র বের করতে যাচ্ছি, তখনই মনে হচ্ছে যেন একটা স্বর্গীয় সুখ পাওয়া যাচ্ছে। কারণ ফ্রিজটা খুললেই বেশ একটু ঠান্ডা ঠান্ডা আরাম আরাম লাগছে। মেয়েও দেখি মাঝে মাঝে যে কেউ ফ্রিজ খুললে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। এই তরকারিটা বেশ একটু ফুটে এসছে, আর মা বলছে যে ওখানে ভাতটা হয়ে গেছে, তো উনুনে জ্বালনটা বেশ একটু বয়ে যাচ্ছে, ওখানেই বাকিটা করে নেবে। এইদিকে আমি এই তরকারিটাকেও চাপিয়ে নিচ্ছি, মানে ঢেঁড়স আলুর ঝোলটা। এটাতেও আমি অল্প করে একটু কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ, আদা এবং 5 ফোড়ন, এইটুকু জিনিস দিয়েই কিন্তু তরকারিটা করব। কারণ এই গরমে আমি একেবারে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা এই জিনিসগুলো একেবারেই পছন্দ করছি না। আমার নিজেরই খুব সমস্যা হয়, কাঁচা লঙ্কার তরকারি খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা তরকারি খেলে আমার পেট গড়গড় শুরু হয়ে যায়। এটাকে এবার সুন্দরভাবে একটু মিশিয়ে নেব, তারপরে জল ঢেলে দিলেই কাজ শেষ। রাত পেরোলেই কিন্তু দেবী পক্ষের শুরু। মাতৃশক্তিকে আরাধনা করে কালকে হবে মহালয়া। তো সবাই খুবই আনন্দিত এবং এক্সাইটেডও যে এই মহালয়াটা আমরা প্রত্যেক বছর সবাই মিলে ভোরবেলা উঠে কত সুন্দরভাবে দেখি, এবং একটা মনের মধ্যে আনন্দ আছে আর কি, যে এবার খুব শীঘ্রই দুর্গাপুজোটা হবে। তো একটা সারা বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে, মহালয়াটা দিয়েই সেটা শুরু হয়। তো সেই জন্য মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।